প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করছো। পাশাপাশি আমাদের ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখছো এবং উপকৃত হচ্ছ। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি কানেক্টার্স নিয়ে এসেছি, অর্থাৎ গতদিন আমি কানেক্টার্সের যে রুলসগুলো আলোচনা করেছিলাম, আজকে বাকি রুলসগুলো আলোচনা করব। তোমরা জানো কানেক্টার্স টপিকে যেই ওয়ার্ডগুলো কানেক্টিংয়ের জন্য ব্যবহার করা হয় সেগুলোর সংখ্যা একটু বেশি, তাই আজকের ক্লাসটা আবার রুলের উপর নিতে হলো। এবং আগামী দিনের ক্লাসে আমি কানেক্টার্স কীভাবে বোর্ড স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করে সেটা দেখাবো। আর কেউ যদি গত দিনের ক্লাসটা মিস করে থাকো তাহলে অবশ্যই ব্যাক করে গত দিনের ক্লাসটা একটু দেখে নিবে, তাহলে আজকের ক্লাসটা দুটা মিলে একটা পরিপূর্ণ কানেক্টার্সের রুলসের উপর ক্লাস পেলে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক। রুল নাম্বার 37-এ বলছে, যদি অর্থে ইফ সেন্টেন্সে লিঙ্কার্স হিসেবে ব্যবহৃত হয়, যেটা একটু আগে বলা হয়েছে সেটা আবার দেখানো হচ্ছে। যেমন ইউ উইল সাকসিড ইন লাইফ ইফ ইউ ওয়ার্ক হার্ড, বলছে যে তুমি জীবনে সাফল্য লাভ করতে পারবে যদি তুমি কঠোর পরিশ্রম করো। এই যদি অর্থে এখানে ইফ ব্যবহার করা হয়েছে, আর ইফ হচ্ছে এই সেন্টেন্সের লিঙ্কার্স বা কানেক্টার্স। 38-এ দেখো, যতক্ষণ পর্যন্ত না অর্থে আনটিল বাক্যের লিঙ্কার্স হিসাবে ব্যবহৃত হয়। যেমন ওয়েট হেয়ার আনটিল আই রিটার্ন, অর্থাৎ এখানে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আমি ফিরে আসি। ওয়েট হেয়ার আনটিল আই রিটার্ন। কন্টিনিউ ওয়ার্কিং আনটিল ইয়োর বস কাম, অর্থাৎ কাজ চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত তোমার বস না আসে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না অর্থে এই দুটি সেন্টেন্সে আমরা কানেক্টার্স হিসাবে আনটিল ব্যবহার করলাম। 39 দেখো, কোনো একটি কাজের মধ্যে আরেকটি কাজ চলছিল বোঝাতে ওয়াইল ব্যবহার করা হয়। যেমন ওয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক বাইট হিম, যখন সে বাগানে হাঁটছিল একটি সাপ তাকে কামড়েছিল। এখানে ওয়াইল কি অর্থে ব্যবহার করা হলো? একটি কাজ করার সময় আরেকটি কাজ হওয়া, অর্থাৎ যখন সে হাঁটছিল তখন সে একটা সাপে কামড়ালো, সেই অর্থে এখানে ওয়াইল ব্যবহার করা হলো যখন। 40-তে দেখো, যখন এই অর্থে হোয়েন এভার একটি সেন্টেন্সে লিঙ্কার্স হিসাবে ব্যবহৃত হয়। লিঙ্কার্স বা কানেক্টার্স একই শব্দ। যেমন প্লিজ কাম টু আওয়ার হাউস হোয়েন এভার ইউ গেট টাইম, দয়া করে আমার বাসায় আসুন যখন আপনি সময় পান, অর্থাৎ যখনই আপনি সময় পান, যখনই অর্থে এখানে হোয়েন এভার ব্যবহার করা হয়েছে। 41-এ যে জায়গায় অর্থে হোয়েন এভার বসে, যেমন গো হোয়ার এভার ইউ ওয়ান্ট, যে জায়গায় অর্থে কি বসে? হোয়ার এভার বসে। গো হোয়ার এভার ইউ ওয়ান্ট, চলে যাও যেখানে তুমি চাও বা যে জায়গায় তুমি চাও। হি মে লিভ হোয়ার এভার হি ওয়ান্টস, সে থাকতে পারে বা বাস করতে পারে যেখানে সে চায়, অর্থাৎ যে জায়গায় সে চায়, যেখানে বা যে জায়গা অর্থে এখানে হোয়ার এভার ব্যবহার করা হয়েছে। 42-তে যা কিছু অর্থে হোয়াট এভার বসে, যেমন লেট হিম টেল হোয়াট এভার হি লাইকস, তাকে বলতে দেওয়া হোক সে যা বলতে চায়। হোয়াট এভার, সে যা চায়, যা কিছু সে চায়, যা কিছু অর্থে আমরা হোয়াট এভার ব্যবহার করব। 43-তে যখন বোঝালে হোয়েন বসে, যেমন দ্য অডিয়েন্স শাউটেড হোয়েন দ্য প্রেসিডেন্ট কেম, অর্থাৎ প্রেসিডেন্ট যখন এসেছিল তখন অডিয়েন্সটা শাউটেড করেছিল। দ্য স্টুডেন্টস স্টুড আপ হোয়েন দ্য টিচার এন্টার দ্য ক্লাস, অর্থাৎ শিক্ষার্থীরা উঠে দাঁড়িয়েছিল যখন শিক্ষক ক্লাসে প্রবেশ করেছিলেন। হোয়েন, যখন অর্থে এখানে হোয়েন ব্যবহার করা হলো। 44-এ দেখো, উদ্দেশ্য বা জন্যে বোঝাতে সো অ্যাজ টু বসে, যেমন আই স্টুড আপ সো অ্যাজ টু সি বেটার, অর্থাৎ এখানে উদ্দেশ্য বা জন্যে বোঝাচ্ছে, অর্থাৎ আমি উঠে দাঁড়িয়েছিলাম সো অ্যাজ টু, যাতে বা জন্যে আমি ভালো দেখতে পারি, আমি ভালো দেখার জন্যে উঠে দাঁড়িয়েছিলাম। 45-এ দেখো, যেন যখন অবাস্তব অর্থে অর্থাৎ তখন অ্যাজ ইফ বা অ্যাজ দো বসে, যেমন শি টক্স অ্যাজ ইফ বা অ্যাজ দো শি ওয়ার এ ম্যাড, সে কথা বলছে যেন সে পাগল, মানে পাগলের মতো কথা বলছে। যেন
ব্যবহার অর্থে অর্থাৎ যেন বা মতো অর্থে এখানে অ্যাজ ইফ ব্যবহার করা হলো। 46-এ দেখো যাতে বা যেন অর্থে বোঝাতে ইন অর্ডার দ্যাট সেন্টেন্সে লিঙ্কার্স হিসাবে বসে, যেমন দিস ম্যান রিস্ক হিজ লাইফ ইন অর্ডার দ্যাট উই মে বি সেফ। এই লোকটি তার জীবনে ঝুঁকি নিয়েছিল যাতে করে আমরা বা যেন আমরা নিরাপদে থাকি। তো যেন বা যেন বা যেন বা যাতে অর্থে এখানে ইন অর্ডার দ্যাট ব্যবহার করা হয়েছে। 47-এ দেখো যদি অর্থ বোঝাতে প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট বসে, যেমন দ্য মিটিং উইল বি হেল্ড প্রোভাইডেড দ্য স্কাই ইজ ক্লিয়ার। বলছে যে আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে মিটিংটি হবে, প্রোভাইডেড দ্যাট মানে যদি অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। রুল নাম্বার 48-এ দেখো ক্ষেত্রে বোঝাতে অর্থাৎ ক্ষেত্রে অর্থ বোঝাতে ইন কেস বসে, যেমন হেলেন অলওয়েজ কিপস ইন দ্য হাউস ইন কেস দেয়ার ইজ আ পাওয়ার কাট। হেলেন সবসময় বাড়িতে থাকে ইন কেস দেয়ার ইজ আ পাওয়ার কাট, পাওয়ার কাটের সময়। ইন কেস অর্থাৎ এখানে ক্ষেত্রে অবস্থায় বুঝিয়েছে। আবার আরেকটা দেখো আই উইল রাইট ডাউন দ্য অ্যাড্রেস ইন কেস আই ফরগেট ইট। আমি অ্যাড্রেসটা লিখে রাখবো যদি আমি এটা ভুলে যাই, অর্থাৎ যদি ভুলে যাই তাহলে আমি লিখে রাখবো। সেই যদি অর্থে এখানে ইন কেস ব্যবহার করা হলো। রুল নাম্বার 49 দেখো বাদ দেওয়া যায়, চিন্তাই করা যায় না এরূপ অর্থে লেট অ্যালোন ব্যবহৃত হয়, যেমন আওয়ার ফার্মার্স ক্যান নট বিল্ড আ ট্রেজার কটেজ লেট অ্যালোন এ বিল্ডিং। বলছে আমাদের কৃষকরা একটা কুড়ে ঘরই তৈরি করতে পারে না, একটা বিল্ডিংয়ে তো ভাবাই যায় না বা প্রশ্নই আসে না। এই চিন্তাই করা যায় না বা বাদ দেওয়া যায় চিন্তাটা বা ভাবাই যায় না অর্থে লেট অ্যালোন ব্যবহার করা হয়। হি ইজ নট অ্যাবল টু ক্রস এ ক্যানেল লেট অ্যালোন আ বিগ রিভার। বলছে যে সে একটি ক্যানেলই ক্রস করতে পারে না বা সাঁতার কেটে পার হতে পারে না। ক্রস করা বলতে এখানে তাই বুঝিয়েছে, একটা নদীর কথা তো ভাবাই যায় না, সেই ভাবাই যায় না অর্থে এখানে লেট অ্যালোন ব্যবহার করা হলো। 50-তে দেখো এমনকি অর্থে ইভেন, এমনকি যদিও অর্থে ইভেন দো একটি সেন্টেন্সে কানেক্টার্স বা লিঙ্কার্স হিসেবে বসে, যেমন আই শ্যাল হেল্প হিম ইভেন দো হি ইজ নট মাই ফ্রেন্ড। আমি তাকে সাহায্য করব যদিও সে আমার বন্ধু না। অর্থাৎ এখানে এমনকি বা এমনকি যদিও সে আমার বন্ধু না এই অর্থে এখানে ইভেন দো ব্যবহার করা হয়েছে। আবার দেখো হি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন ইভেন দো হি কেম ইন টাইম। অর্থাৎ সে ফাংশনে অ্যাটেন্ড করতে পারে নাই যদিও সে সময় মতো এসছিল। রুল নাম্বার 51-এ দেখো যতক্ষণ যতদিন পর্যন্ত ইত্যাদি অর্থে অ্যাজ লং অ্যাজ বাক্যে লিঙ্কার্স হিসাবে বসে, যেমন ম্যান মাস্ট ওরশিপ আল্লাহ অ্যাজ লং অ্যাজ হি ইজ অ্যালিভ। মানুষ যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ আল্লাহকে প্রার্থনা করবে, আল্লাহর প্রতি প্রার্থনা করবে। এই যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, এই যতক্ষণ বা যতদিন অবস্থা বোঝাতে এখানে অ্যাজ লং অ্যাজ ব্যবহার করা হয়েছে। 52-তে বলছে ইফ অনলি যদি শুধু এটাতে, অর্থাৎ যা হয়নি কল্পনা করা হচ্ছে যদি হতো, এরকম অর্থে আমরা ইফ অনলি ব্যবহার করব। এক্সাম্পল দেখো ইফ অনলি ইট ওয়ার্কশপ উড স্টপ রেইনিং if only it would stop raining then we could go to play। অর্থাৎ কি দাঁড়ালো যে যদি বৃষ্টি থেমে যায় তাহলে আমরা খেলতে পারতাম, যদি থেমে যেত তাহলে আমরা খেলতে পারতাম। we won't knew a thing if only they had tell us what's happening। এই অর্থেও কিন্তু এখানে ইফ অনলি ব্যবহার করা হলো। 53-তে দেখো যেই মাত্র বোঝাতে অ্যাজ সুন অ্যাজকে সেন্টেন্সে লিঙ্কার্স বা কানেক্টার্স হিসাবে ব্যবহৃত হয়। সাধারণত এই ক্ষেত্রে ক্লজের একটি অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, যেমন অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য হাউস ইট স্টার্টেড টু রেইন। সে বাড়ি ত্যাগ করতে না করতেই বৃষ্টি শুরু হলো। আবার অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। অর্থাৎ চোরটি পুলিশ দেখতে না দেখতেই পালিয়ে গেল। 54-এ দেখো সত্যও বোঝাতে সিম্পল সেন্টেন্সে লিঙ্কিং ওয়ার্ডস ইনস্পাইট অফ বসে, যেমন
শিফা ওয়েন্ট টু স্কুল ইনস্পাইট অফ হার ইলনেস। শিফা স্কুলে গিয়েছিল তার অসুস্থতা সত্ত্বেও, অর্থাৎ সত্ত্বেও অর্থে এখানে ইনস্পাইট ব্যবহৃত হলো। 55 দেখো, পূর্বে বোঝালে বিফোর ও পরে বোঝালে লিঙ্কার্সে বা কানেক্টার্সে আফটার বসে। যেমন আই মাস্ট গো টু দ্য অফিস বিফোর ইট ক্লোজেস। আমি অবশ্যই অফিসে যাব এটা বন্ধ হওয়ার আগে। আরিফ ওয়েন্ট দেয়ার আফটার দ্য মিটিং হ্যাড বিন ওভার। আরিফ ওখানে গিয়েছিল মিটিং শেষ হওয়ার আগে। রুল নাম্বার 56 দেখো, ইভেন দো যদিও অর্থে লিঙ্কার্স বা কানেক্টার্স হিসাবে ব্যবহৃত হয়। যেমন ইভেন দো হি ইজ আ রিচ ম্যান হি স্টিল হ্যাজ মেনি প্রবলেমস। এর অর্থ হচ্ছে যদিও সে একজন ধনী ব্যক্তি, হি স্টিল হ্যাজ মেনি প্রবলেমস, তার এখন অনেক সমস্যা আছে। তো আমরা অনেকে কী মনে করি যে ধনী হলে সব সমস্যার সমাধান, তাই না? আসলে কিন্তু তা না। এখনও তাই বলছে, যদিও সে একজন ধনী ব্যক্তি তারপর তার অনেক সমস্যা রয়ে গেছে। সেই যদিও অর্থে ইভেন দো ব্যবহৃত হচ্ছে। এরপর 57 দেখো, যদি দুই বা ততোধিক ওয়ার্ড বা ক্লজকে যুক্ত করতে হয় তবে অ্যান্ড লিঙ্কিংস বা কানেক্টার্স হিসাবে ব্যবহৃত হয়। যেমন নিপা ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ডওয়ার্কিং। নিপা উভয়ই ইন্টেলিজেন্ট অর্থাৎ বুদ্ধিমতী এবং কঠোর পরিশ্রমী। অর্থাৎ এখানে কী দাঁড়ালো, দুই বা ততোধিক ওয়ার্ড বা ক্লজকে আমরা জয়েন করলাম। দ্য নাম্বার 2 দেখো, দ্য থিপ স দ্য পুলিশ অ্যান্ড বিগেন টু রান। অর্থাৎ চোরটি পুলিশকে দেখেছিল এবং সে দৌড়ানো শুরু করেছিল। দুইটি আলাদা অংশকে, আলাদা ক্লজকে আমরা অ্যান্ড দ্বারা জয়েন করলাম। 58 বলছে একটা ধারণা, জিনিস, ক্রিয়ার সাথে পরবর্তী উল্লেখিত ধারণা, জিনিস বা ক্রিয়ার সম্পর্কে বোঝাতে লিঙ্কিং ওয়ার্ডস হিসাবে অলসো বসে। যেমন হি প্লেস ফুটবল, হি অলসো প্লেস ক্রিকেট। অর্থাৎ কী হলো যে একই সাথে সে দুইটা কাজ করছে বা দুইটা কাজ করে পাশাপাশি। যেমন একটা ধারণা বা একটা জিনিস বা একটা ক্রিয়ার সাথে পূর্ববর্তী আরেকটা উল্লেখিত ধারণা বোঝাচ্ছে। যেমন হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে এবং সে ক্রিকেটও খেলে। অর্থাৎ সে শুধু ফুটবলে খেলে না, ক্রিকেটও খেলে। এখানে যদি একই লাইনে হতো তাহলে আমরা কি ইউজ করতাম? নট অনলি বাট অলসো, তাই না? যেহেতু এটা আলাদা লাইন, হি প্লেস ফুটবল, সেজন্য ফুল স্টপ হওয়ার পরে আমরা নতুন লাইনে এখানে অলসো ইউজ করেছি। অর্থাৎ সে ফুটবল খেলে এবং সে ক্রিকেটও খেলে। দেখো রুল নাম্বার 59 কি বলছে, যাই হোক এই অর্থ বোঝাতে এনিওয়ে এবং অধিকন্তু বা তাছাড়া অর্থে বিসাইড বসে। যেমন ইট ওয়াজ রিয়েলি আ টেরিবল অ্যাক্সিডেন্ট। এটা সত্যিই একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ছিল। এনিওয়ে আই অ্যাম হ্যাপি দ্যাট ইউ আর সেফ। যাই হোক আমি হ্যাপি বা খুশি যে তুমি এখনও নিরাপদে আছো। অর্থাৎ যাই হোক অর্থে এখানে এনিওয়ে ব্যবহার করেছে। অর্থাৎ কোনো সেন্টেন্সের বা দুটি সেন্টেন্সের মাঝখানে যদি তোমার কানেক্টার্স বসাতে হয় আর যাই হোক অর্থ প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে তুমি এনিওয়ে ব্যবহার করবে। নাম্বার 2 দেখো, আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাটেন্ড দ্য মিটিং। আমি মিটিংয়ে অংশগ্রহণ করতে চাই না। বিসাইডস আই হ্যাভ নো টাইম। তাছাড়া আমার বা এছাড়া আমার কোনো সময়ও নেই। অর্থাৎ এছাড়াও অর্থে বা তাছাড়াও অর্থে এখানে আমরা বিসাইডস ব্যবহার করলাম। 60 দেখো, একটি জিনিস হওয়া স্বাভাবিক না হয়ে অন্যটা হলে এরূপ ঘটনা যুক্ত করতে লিঙ্কিং ওয়ার্ডস বাট ব্যবহার করা হয়। বাটের এমনি সাধারণ অর্থ কী? বাট মানে কিন্তু। আচ্ছা এক্সাম্পল দেখি, হি ট্রাইড হার্ড অ্যান্ড সোল বাট কুড নট ডু। অর্থাৎ সে হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছিল কিন্তু করতে পারেনি। সে কিন্তু অর্থে এখানে বাট ব্যবহার করা হলো। এক্সাম্পল নাম্বার 2 দেখো,
হি ওয়ার্কড হার্ড বাট হি কুড নট শাইন ইন লাইফ। সে কঠোর পরিশ্রম করেছিল কিন্তু সে জীবনে সাফল্য লাভ করতে পারেনি। কিন্তু অর্থে, অর্থাৎ এখানে কিন্তু দেখো যে যেটা হওয়ার কথা না সেরকম একটা বিষয় বোঝাতে বাট ব্যবহার করা হলো। বাটের মানে হচ্ছে কিন্তু, এবং বাটটা সাধারণত বিপরীত অবস্থা বোঝায়। সেটা কীরকম দেখো, যে সে হার্ড অ্যান্ড সোল ট্রাই করা সত্ত্বেও করতে পারেনি। অর্থাৎ আমরা কি জানি যে হার্ড অ্যান্ড সোল ট্রাই করলে করা যায়, করতে পারেনি, বিপরীত অবস্থা বোঝালো। আবার দ্বিতীয়টায় দেখো, সে কঠোর পরিশ্রম করেছে তারপরও সে সাফল্য লাভ করতে পারেনি। তো আমরা সাধারণত জানি যে কঠোর পরিশ্রম করলে সাফল্য লাভ করা যায়, কিন্তু তার বেলায় সেটা হয়নি, হয়েছে বিপরীত। তো বিপরীত অর্থ বোঝাতে আমরা বাট ব্যবহার করব। এরপর রুল নাম্বার 61-এ আসো। অন্যথায় বোঝাতে আদারওয়াইজ বসে। যেমন আই মাস্ট গো হোম, আদারওয়াইজ মাই মাদার উইল বিগেন টু ওরি। বলছে আমাকে অবশ্যই বাসায় যেতে হবে, অন্যথায় আমার মা দুশ্চিন্তা করতে শুরু করবে। তো অন্যথায় অর্থে এখানে আদারওয়াইজ ব্যবহার করা হয়েছে। আমি তো আগে বলেছি যে বোল্ড করা যে শব্দটা দেখতে পাচ্ছ একটা লাইনে, এক বা একাধিক শব্দ, ওগুলোই হচ্ছে কানেক্টর। আর লিঙ্কার শব্দটা তোমরা মনে হয় শুনতে পাও, বলি আমি বা দেখাই, সেই লিঙ্কার্স আর কানেক্টার্স একই ব্যাপার। রুল নাম্বার 62-তে দেখো, একটি কাজ হয়েছে অতএব আরেকটি হওয়া দরকার বা ফলাফল বোঝাতে দেয়ারফর বসে। যেমন হি ইজ সিক অ্যান্ড দেয়ারফর আনএবল টু অ্যাটেন্ড দ্য মিটিং। সে অসুস্থ, তাই বা ফলাফলে সে মিটিংয়ে অ্যাটেন্ড করতে অসমর্থ। তাহলে কি দাঁড়ালো, যে সে অসুস্থ তাই বা অসুস্থতার ফলে সে মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবে না। তাই ফলাফল অর্থ বোঝাতে এখানে দেয়ারফর ব্যবহার করা হয়েছে। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি আমরা ফলাফল এরকম কিছু চাইছে বোঝায়, তাহলে আমরা দেয়ারফর ব্যবহার করব। রুল নাম্বার 63 দেখো, কারণে জন্যে বোঝাতে ওয়িং টু বা ডিউ টু বসে। যেমন দ্য লেট অ্যারাইভেল অফ দ্য প্লেন ওয়াজ ডিউ টু ব্যাড ওয়েদার। অর্থাৎ দেরিতে প্লেনটার আসার কারণ ছিল ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়া। ডিউ টু কারণে, অর্থাৎ লাইনটা অর্থ কি দাঁড়ালো, যে খারাপ আবহাওয়ার কারণে প্লেনটি দেরিতে অ্যারাইভ করেছিল। আবার দেখো, রুমি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু অথবা ওয়েইং টু ইলনেস। রুমি অনুপস্থিত ছিল কেন, তার অসুস্থতার জন্য। অর্থাৎ ডিউ টু বা ওয়েইং টু বলতে এখানে কারণে বা জন্য বুঝিয়েছে। তুমি যে কোনো একটা শব্দ ব্যবহার করলে কিন্তু তোমার উত্তর হয়ে যাবে। তোমরা কিন্তু পরীক্ষার সময় এরকম অবলিক দিয়ে লিখবে না, তোমরা শুধুমাত্র একটা উত্তর লিখবে। এরপরে আসো রুল নাম্বার 64। রুল নাম্বার 64 কি বলছে, করবে কি না বলতে পারি না, হবে কি না জানি না, এইরূপ অর্থ বোঝালে ওয়েদার অর বা ইফ অর বসে। যেমন ইট ম্যাটার্স লিটিল ওয়েদার হি কামস অর নট। এটা কমই ম্যাটার করে যে সে আসবে কি না, সে আসবে অথবা আসবে না, মানে আসবে কি না। আবার দেখো, আই ডু নট নো ইফ করিম উইল কাম অর নট। আমি জানি না যে করিম আসবে অথবা আসবে না। অর্থাৎ করবে কি করবে না, এখানে যেটা বোঝালো যে আসবে কি আসবে না, হবে কি না জানি না, এই অর্থে তোমরা ওয়েদার অর অথবা ইফ অর ব্যবহার করতে পারো। এরপর আসো রুল নাম্বার 65। 65 বলছে বরং তবুও অর্থে রেদার দেন বসে। যেমন আই শ্যাল রেদার স্টার্ভ দেন বেক আদার্স হেল্প। বলছে যে আমি বরং ভালো যে স্টার্ভ করবো। স্টার্ভ মানে কি, ক্ষুধার্ত থাকা বা উপোস থাকা, অন্যের কাছ থেকে সাহায্য ভিক্ষা করাচ্ছে। বলছে অন্যের কাছ থেকে সাহায্য নেওয়ার চেয়ে আমি বরং না খেয়ে থাকবো।
তো এই বরং তবুও অর্থে রেদার দেন ব্যবহার হতো এখানে। দেখো আরেকটা এক্সাম্পল দেখো, দ্য পুয়ার ম্যান উইল রেদার ডাই দেন বেক, অর্থাৎ গরিব লোকটি ভিক্ষা করাচ্ছে বরং মরে যাবে। দ্য পুয়ার ম্যান উইল রেদার ডাই দেন বেক, রেদার আর দেন বলতে এখানে বরং, ভালো, এরকম একটা অর্থ বুঝিয়েছে। আশা করছি বুঝতে পারছো। নাম্বার 66-এ দেখো, রুল নাম্বার 66, না হলে অর্থে বাট ফর বাক্যে লিঙ্কার্স বা কানেক্টার্স অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ না হলে বা না থাকলে এমন একটা অর্থ যদি বোঝায় তাহলে আমরা বাট ফর ব্যবহার করব। যেমন বাট ফর ইয়োর হেল্প আই উড হ্যাভ ফেল্ড, অর্থাৎ তোমার সাহায্য ব্যতীত আমি ফেল করতাম। অর্থাৎ তোমার যদি সাহায্য না হতো, তোমার সাহায্য যদি না থাকতো বা তুমি যদি সাহায্য না করতে তাহলে আমি ফেল করতাম। অর্থাৎ না হলে অর্থে এখানে বাট ফর ব্যবহার করা হলো। এরপর আসো রুল নাম্বার 67-এ। 67 কি বলছে? এবং অর্থে অ্যান্ড ছাড়া অ্যাজ ওয়েল অ্যাজ ও ব্যবহৃত হয়। অর্থাৎ সাধারণত আমরা জানি কি যে অ্যান্ড বলতে এবং অর্থে অ্যান্ড ব্যবহার করা হবে, কিন্তু এখানে বলছে যে কখনো কখনো এবং অর্থে অ্যাজ ওয়েল অ্যাজও ব্যবহৃত হয়। অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত হলে এরপরে ভার্বটির সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে কি হলো যে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যদি যুক্ত হয়ে যায় তাহলে ভার্বটি সিঙ্গুলার ফর্ম হবে বা সিঙ্গুলার ভার্ব হবে। উদাহরণ দেখি, রাতুল অ্যাজ ওয়েল অ্যাজ রিফাত হ্যাজ কাম। কি হলো? রাতুল এবং রিফাতও এখানে আসলো, দুজনই অর্থে অ্যাজ ওয়েল অ্যাজ এর অর্থ ব্যবহার করা হয়। মানে রাতুল ছাড়াও রিফাত এখানে এসছে। অর্থাৎ আমরা এভাবে কি চিন্তা করতে পারতাম যে রাতুল অ্যান্ড রিফাত হ্যাজ কাম, সেক্ষেত্রে অ্যান্ড, কিন্তু বলছে যে অ্যান্ডের অর্থ যদি প্রয়োজনে ছাড়াও হয় এবং ছাড়াও সেক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ হতে পারে। যেমন রাতুল অ্যাজ ওয়েল অ্যাজ রিফাত হ্যাজ কাম। একটু জটিল লাগছে, তাহলে দেখি পরেরটা আর একটু ক্লিয়ার হয় কিনা। মিথু অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার ওয়াজ প্রেজেন্ট, অর্থাৎ মিথু এবং তার সিস্টারও ওখানে প্রেজেন্ট ছিল। মানে শুধু মিথু ছিল না, মিথুর সিস্টারও ছিল। অর্থাৎ নট অনলি বাট অলসোর মতো। যেহেতু এখানে নট অনলি বাট অলসো ব্যবহার করার সুযোগ নেই, কেন বলো তো? নট অনলি বাট অলসো ব্যবহার করতে হলে আমাদের অবশ্যই দুইটা শূন্যস্থান খুঁজতে হবে, আর এখানে একটা। আর যদি আমরা এখানে ইউজ করতাম মিথু অ্যান্ড হার সিস্টার ওয়াজ প্রেজেন্ট, মিথু এবং তার বোন ওখানে উপস্থিত ছিল, তাহলে আমাদের উত্তর হতো। কিন্তু এখানে শুরুতেই তো বলেছে যে অ্যান্ডের বদলে তুমি প্রয়োজনে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করার সুযোগ রয়ে যায়, তাই এখানে হয়েছে মিথু অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার ওয়াজ প্রেজেন্ট। মিথু এবং তার সিস্টারও, তার বোনও ওখানে উপস্থিত ছিল। 68 দেখো, রুল নাম্বার, যতক্ষণ পর্যন্ত বা যে পর্যন্ত অর্থ বোঝাতে সো লং বাক্যে লিঙ্কার্স হিসাবে ব্যবহৃত হয়। কি কি? যতক্ষণ পর্যন্ত বা যে পর্যন্ত। একটা এক্সাম্পল দেখি, তাহলে হয়তো একটু ক্লিয়ার হবে। আল্লাহ উইল ব্লেস আস সো লং আওয়ার পারপাস ইজ অনেস্ট। বলছে আল্লাহ আমাদের ততক্ষণ পর্যন্ত সাহায্য করবেন, ব্লেস করবেন, অর্থাৎ আশীর্বাদ করবেন, যতক্ষণ পর্যন্ত আমাদের উদ্দেশ্য সৎ থাকে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বা যে পর্যন্ত আমাদের উদ্দেশ্য সফল থাকে, সৎ থাকে, এই লাইনে। তো যতক্ষণ পর্যন্ত বা যে পর্যন্ত অর্থে এখানে সো লং ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পারছো। চলো দেখে যে 69 কি বলছে। রুল নাম্বার 69 বলছে যেই হোক বা যেই হও অর্থ বোঝাতে বাক্যে হু এভার বসে। যেমন হু এভার ইউ মে বি আই ডোন্ট কেয়ার ফর ইউ, যে তুমি যেই হও না কেন আমি তোমাকে কেয়ার করি না। অর্থাৎ এই সেন্টেন্সে হু এভার বলতে যেই হও না কেন বুঝিয়েছে। অর্থাৎ যেই হও না কেন, বা যেখানে রুলটা দেখো
যেই হোক বা যেই হও, যাই হোক, এই বোঝাতে আমরা হুএভার ব্যবহার করব। হুএভার, ঠিক আছে? এটা কিন্তু মানুষের ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে না, ব্যক্তির ক্ষেত্রে আমরা হু ব্যবহার করি, বস্তুর ক্ষেত্রে হু ব্যবহার করি না। তাই সেন্টেন্সও তাই বলেছে যে তুমি মানুষ, তুমি যেই হও না কেন, আমি তোমাকে কেয়ার করি না। রুল নাম্বার 70 দেখো, হোয়ারএস। হোয়ারএসের অর্থ হচ্ছে অন্যথায় বা অন্যদিকে। এই অর্থে সেন্টেন্সে লিঙ্কার্স বা কানেক্টার্স হিসাবে বসবে। যেমন হাবিবা ইজ ভেরি হার্ড ওয়ার্কিং হোয়ারএস হার ব্রাদার ইজ লেজি। কি হলো যে হাবিবা খুব হার্ড ওয়ার্কিং, যেখানে বা অন্যথায় বা অন্যদিকে তার ভাই খুব অলস। অর্থাৎ অন্যদিকে বা অন্যথায় অর্থে এখানে আমরা হোয়ারএস ইউজ করলাম। আরেকটা এক্সাম্পল দেখো, শি ইজ বিউটিফুল হোয়ারএস হার সিস্টার ইজ আগলি। কে বললো যে সে সুন্দরী, যেখানে তার বোন আগলি, বোন অতটা সুন্দরী না। অর্থাৎ সে সুন্দরী, অন্যথায় তার বোন অসুন্দর, দ্যাট মিনস আগলি। অর্থাৎ অন্যথায় এবং অন্যদিকে বোঝাতে আমরা সেন্টেন্সে কানেক্টর হিসাবে হোয়ারএস ব্যবহার করব। রুল নাম্বার 71-এ আসো, এটাও ওটাও অর্থে লিঙ্কার হিসাবে বোথ অ্যান্ড ব্যবহার করব। এর মানে হচ্ছে মাঝখানে ডট ডট মানে হচ্ছে কি জানো, মাঝখানে এক বা একাধিক শব্দ থাকতে পারে। সাধারণত একটি শব্দ থাকে, একাধিক শব্দ থাকতে পারে। যেমন নট অনলি বাট অলসোর ক্ষেত্রে দেখো যে মাঝখানে এক বা একাধিক শব্দ থাকতো, তাই না? আচ্ছা, তো এক্সাম্পলটা দেখি। নজরুল ইসলাম ওয়াজ বোথ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট। নজরুল ইসলাম কে বলো তো? হ্যাঁ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বুঝিয়েছে। বলছে যে নজরুল ইসলাম একজন কবি এবং একজন নাট্যকারও, মানে উভয়ই। এটাও ওটাও মানে সে কবিও আবার সে নাট্যকারও। বোথ অ্যান্ড ব্যবহার করা হয়েছে দুটোই বোঝাতে। এক্সাম্পল নাম্বার 2 দেখো, বোথ নাদিয়া অ্যান্ড রিদওয়ান আর ইন্ডাস্ট্রিয়াস। নাদিয়া এবং রিদওয়ান উভয়ই বা দুজনেই পরিশ্রমী। তো শুধু নাদিয়া না, রেদওয়ানও, অর্থাৎ উভয়কেই, মানে নাদিয়া একা না, রেদওয়ানও, এই দুজনকেই বোঝাতে এখানে বোথ এবং অ্যান্ড ব্যবহার করা হয়েছে। এক্সাম্পল নাম্বার 3 দেখো, ফাতিমা ওয়াজ বোথ রিড অ্যান্ড রাইট। সরি, এখানে ওয়াজ বললাম, উইল হবে। ফাতেমা উইল বোথ রিড অ্যান্ড রাইট। ফাতেমা পড়তে এবং লিখতে উভয়ই পারে, মানে দুটোই পারে। ফাতেমা উইল বোথ রিড অ্যান্ড রাইট। অর্থাৎ কি দাঁড়ালো তাহলে, যে এটাও না ওটাও, এটিও পারে ওটিও পারে, এরকম বোঝাতে আমরা সেন্টেন্সে বোথ অ্যান্ড ব্যবহার করব। রুল নাম্বার 72 দেখো, রুল নাম্বার 72, যে অর্থে বোঝাতে সেন্টেন্সে যুক্ত করতে লিঙ্কার্স বা কানেক্টার্স হিসাবে দ্যাট বসে। কি অর্থে? যে অর্থে। আই এম গ্ল্যাড দ্যাট ইউ হ্যাভ পাস্ট। আমি খুশি যে তুমি পাস করেছ। যে অর্থে এখানে দ্যাট ব্যবহার করা হলো। আরেকটা এক্সাম্পল দেখো, আই নো দ্যাট ইউ উইল কাম। আমি জানি যে তুমি আসবে। অর্থাৎ এই দুইটা সেন্টেন্স আমরা কি দেখলাম, দ্যাটটা এখানে যে অর্থে ব্যবহার করা হয়েছে। রুলে তো আগেই বললো যে অর্থ বোঝাতে কানেক্টার হিসাবে আমরা দ্যাট ব্যবহার করতে পারবো। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল কানেক্টার্সের যাবতীয় রুলস। তোমরা যদি ধৈর্য ধরে আমার কানেক্টার্সের ক্লাসগুলো দেখে থাকো, তাহলে নিশ্চয়ই তোমাদের রুলস নিয়ে কানেক্টার্সের কোনো সমস্যা হবে না।
এবং পরীক্ষায় 10টা ক্যারেক্টার্স পূরণ করে তোমরা পরিপূর্ণ মানে ফুল মার্কস পাবে। এবং দেখতেই পাচ্ছ 72 নাম্বার রুলে যে আমরা ক্যারেক্টার শেষ করেছি, অর্থাৎ কমপক্ষে 72 ওয়ার্ডস যার অর্থসহ এখানে ব্যাখ্যা করা হয়েছে। এবং আমি চেষ্টা করেছি প্রত্যেকটারই এক বা একাধিক লাইন দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি কারেন্টার্স কীভাবে বোর্ড স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করতে হয় সেটা দেখাবো। আশা করছি পরবর্তী ক্লাসগুলো তোমরা দেখবে এবং বোর্ড স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা ভালো করে বুঝে তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে এবং ধৈর্য ধরে আমার ক্লাস দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে এবং কথা হচ্ছে। বাই।